হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বই থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আমি একটি ভিডিও সিরিজ তৈরি করছি, যেটা সম্পূর্ণ দেখে নিলে তোমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে আশা করছি অধিকাংশ প্রশ্ন উত্তর করে আসতে পারবে। তো এটা সেই ভিডিও সিরিজের প্রথম পর্ব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ডিয়ান অর্থনীতির অনেকটা অংশ এখান থেকে কভার হয়ে যাবে। Question number 1. The term mixed economy denoted মিশ্র অর্থনীতি বলতে বোঝায়। উত্তর অপশন বি, এক্সিস্টেন্স অফ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অবস্থান। Number 2. In an economy, the sectors are classified into public and private on the basis of অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি এই শ্রেণীবিভাগটি করা হয় কিসের ভিত্তিতে? উত্তর অপশন সি, ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস, প্রতিষ্ঠানের মালিকানা অনুসারে। নেক্সট, দ্য ডুয়েল ইকোনমি ইজ এ মিক্সচার অফ, দ্বৈত অর্থনীতি হলো কিসের মিশ্রণ? উত্তর অপশন এ, ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, প্রথাগত কৃষিকাজ এবং আধুনিক শিল্প, এই দুয়ের সহাবস্থান হলো ডুয়েল ইকোনমি বা দ্বৈত অর্থনীতি। নাম্বার 4, হুইচ সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ শোন রিমার্কেবল এক্সপ্যানশন ডিউরিং দ্য লাস্ট ডেকেড, গত দশকে ভারতীয় অর্থনীতির কোন সেক্টরটির সবচেয়ে বেশি গ্রোথ দেখা গেছে, বৃদ্ধি দেখা গেছে? উত্তর অপশন সি, টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় ক্ষেত্র অর্থাৎ পরিষেবা ক্ষেত্র। কোয়েশ্চেন নাম্বার 5, when development in economy take place, the share of tertiary sector in national income, অর্থনীতি যতই উন্নত হতে থাকে তৃতীয় ক্ষেত্র জাতীয় আয়ের ক্ষেত্রে, উত্তর অপশন সি, কিপস অন ইনক্রিজিং, বাড়তে থাকে। তৃতীয় ক্ষেত্রের অবদান জাতীয় আয়ের ক্ষেত্রে বাড়তে থাকে অর্থনীতি যতই উন্নত হতে থাকে। It will be true to classify India as, ভারতকে এভাবে শ্রেণীবিভাগ করা ঠিক হবে। এখানে উত্তর হলো অপশন বি, এ লেবার সারপ্লাস ইকোনমি, যে অর্থনীতিতে শ্রমিকের উদ্বৃত্ত দেখা যায়, এক্সট্রা শ্রমিক থাকে যে অর্থনীতিতে, ভারতকে এইভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, মিক্সড ইকোনমি মিনস, মিশ্র অর্থনীতির অর্থ হলো? উত্তর বি, হোয়ার পাবলিক সেক্টর এক্সিস্ট অ্যালং উইথ দ্য প্রাইভেট সেক্টর ইন ন্যাশনাল ইকোনমি, জাতীয় অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহাবস্থান দেখতে পাওয়া যায়। দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ক্যারেক্টারাইজড বাই, ভারতীয় অর্থনীতির চারিত্র্যগত বৈশিষ্ট্যগুলি হল? উত্তর অপশন ডি, 1, 3 and 4 অনলি। প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার, কৃষিক্ষেত্রের পূর্ব প্রাধান্য, লোয়ার পার ক্যাপিটা ইনকাম, কম মাথাপিছু আয়, ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, প্রচুর বেকারত্ব। প্রিডমিনেন্স অফ ইন্ডাস্ট্রি নয়, এখানে শিল্পের আধিক্য নেই। নেক্সট, ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন, ভারতীয় অর্থনীতিতে
পরিকল্পনা কিসের ওপর ভিত্তি করে গঠিত? উত্তর বি, সোশিয়ালিস্ট সিস্টেম, সমাজতান্ত্রিক পদ্ধতি। যেহেতু প্ল্যান্ড ইকোনমি এই ধারণাটা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, যেটা একটা সমাজতান্ত্রিক দেশ, এবং তার সেই ধাঁচেই নেওয়া হয়েছিল, তাই ইন্ডিয়া হলো সোশিয়ালিস্ট সিস্টেম। ইন্ডিয়ার যে প্ল্যান্ড ইকোনমি সেটা সোশিয়ালিস্ট সিস্টেম। কোয়েশ্চেন নম্বর 10, ইকোনমিক লিবারালাইজেশন ইন ইন্ডিয়া স্টার্টেড উইথ। অর্থনৈতিক উদারীকরণ ভারতে শুরু হয়েছিল সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি। শিল্পক্ষেত্রে লাইসেন্স দেওয়ার পদ্ধতির যে পরিবর্তন, সেখানে প্রথমে পরিবর্তন আনা হয়েছিল। অর্থাৎ প্রথম দিকে খুব সহজে লাইসেন্স দেয়া হতো না। লাইসেন্স, শিল্প স্থাপনের জন্য যে লাইসেন্স প্রয়োজন, সেটার জন্য আগে অনেক বেশি নানা রকম পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো, কিন্তু সেই পদ্ধতিটা অনেক বেশি সহজ করে দেওয়া হয় যাতে করে আরও বেশি শিল্পের বৃদ্ধি করতে পারে। সেটা লিবারালাইজেশনের প্রথমের ক্ষেত্রে করা হয়েছিল। পরবর্তী অধ্যায়, ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। Question number 1, a firm sells new share worth ₹1,000 direct to individual. This transaction will cause, একটি ফার্ম, একটি উৎপাদক সংস্থা তার নতুন শেয়ার 1,000 টাকা দামের বিভিন্ন ডাইরেক্টলি বিভিন্ন ইন্ডিভিজুয়ালসের কাছে তার শেয়ারগুলো ছাড়লো 1,000 টাকা দামের। এই ট্রানজাকশানটা গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? উত্তর হবে অপশন ডি, নো ইম্প্যাক্ট অন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কারণ শেয়ার ছাড়ছে, এক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না, নতুন কোনো উৎপাদন হচ্ছে না, শেয়ার হাত বদল হচ্ছে মাত্র। তো এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। 2, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রাইভেট ইনকাম অ্যারাইজিং ইন এ কান্ট্রি। ব্যক্তিগত আয়ের মধ্যে কোন অংশটা ধরা হবে না? উত্তর অপশন ডি, কারেন্ট পেমেন্ট অন ফরেন লোন। বিদেশ থেকে যে লোন নেওয়া হয় তার বর্তমান যে পেমেন্ট, লোন বাবদ, সুদ বাবদ, সেটা ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে না। নেক্সট, ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই। ভারতে কৃষিক্ষেত্রে যে আয়, সেটা ক্যালকুলেশন করা হয় কোন পদ্ধতিতে? তো উত্তর হবে অপশন এ, আউটপুট মেথড। নেক্সট, হু কয়েন্ড দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ ফর ইন্ডিয়ান ইকোনমি। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে হিন্দু রেট অফ গ্রোথ, এটা কে এই টার্মটা ইউজ করেছিলেন? উত্তর অপশন সি, রাজ কৃষ্ণ। নেক্সট, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর অফ প্রোডাকশনের যে কস্ট, ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যদি বলা হয়, সেটা কোনটা? উত্তর অপশন এ, জিডিপি মাইনাস ডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। অর্থাৎ জিডিপি থেকে যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো বসছে, দ্রব্যের উপর যে ইনডাইরেক্ট ট্যাক্স বসায় সরকার, সেটাকে বাদ দিতে হবে এবং সাবসিডি যেটা সরকার দিচ্ছে সেটাকে যোগ করতে হবে, তাহলে পাওয়া যাবে ফ্যাক্টর কস্ট। অর্থাৎ কারখানায় উৎপাদনের যে মূল্য, চারটে যে উৎপাদনের উপাদান, তার যে মূল্য, সেইটা পাওয়া যাবে যদি সাবসিডি বাদ দেওয়া হয় এবং ইনডাইরেক্ট ট্যাক্সটাকে যদি
সাবসিডি যদি যোগ করা হয় এবং ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি মাইনাস করা হয় তাহলে পাওয়া যাবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। 6. Per capita income is obtained by dividing national income by, মাথাপিছু আয় পাওয়া যায় জাতীয় আয়কে কি দিয়ে ভাগ করে? উত্তর অপশান এ, টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। মোট আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার? উন্নতির জন্য ব্যয় এর মধ্যে কোনটা? অপশান এ, ইরিগেশন এক্সপেন্ডিচার। সেচের জন্য, জলসেচের জন্য যে ব্যয় সেটাকে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বলা যেতে পারে, কারণ এর মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো হয়, ডেভেলপমেন্ট করা হয়, সেটাই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে আসবে। নেক্সট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু অফ অল। জিডিপিকে ব্যাখ্যা করা হয়, জিডিপি সংজ্ঞা এর মধ্যে কোনটির সামগ্রিক মূল্য হিসাব করা হচ্ছে? অপশন ডি, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন অ্যান ইকোনমি ইন এ ইয়ার। অর্থাৎ জিডিপির সংজ্ঞা সারা বছরের মধ্যে যে মোট দ্রব্য এবং সেবা উৎপাদন হলো তার মোট অর্থমূল্য। নেক্সট, ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু, ডেপ্রিসিয়েশন কীভাবে পাওয়া যায়? অ্যান্সার এ, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ডেপ্রিসিয়েশন। অবমূল্যায়ন জিএনপি থেকে এনএনপি বাদ দিলে পাওয়া যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয় কোনটা? উত্তর অপশান ডি, ইনভেস্টমেন্ট মেথড। ইনভেস্টমেন্ট মেথড বলে কোনো মেথডে জাতীয় আয় পরিমাপ করা হয় না। নেক্সট, নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি অফ এ কান্ট্রি ইজ, নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে বোঝায়? অ্যান্সার অপশন ডি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন অ্যালাওয়েন্সেস। জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন যদি বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। 12, ন্যাশনাল ইনকাম ইজ বেসড অন দ্য, জাতীয় আয় কিসের ভিত্তিতে নির্ণয় হচ্ছে? উত্তর অপশন বি, প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। দ্রব্য এবং সেবার যে উৎপাদন হচ্ছে তার মূল্যই হচ্ছে ন্যাশনাল ইনকাম, সেটাই হিসাব করা হয় জাতীয় আয়ের ক্ষেত্রে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেফিনেটলি এ মেজর ইন্ডিকেশন অফ দ্য স্টেট অফ ইকোনমি অফ এ কান্ট্রি? একটি দেশের অর্থনৈতিক অবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশকটি কি দেখে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কোন দেশের অর্থনৈতিক অবস্থা কেমন? উত্তর অপশন এ, রেট অফ জিডিপি গ্রোথ। জিডিপির যে গ্রোথ রেট সেটা দেখে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কল্ড অ্যাজ এ পার্ট অফ দ্য সার্ভিস সেক্টর? এর মধ্যে কোনটা সার্ভিস সেক্টর অর্থাৎ টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে? অপশান বি, ব্যাংকিং। সার্ভিস সেক্টর অর্থাৎ সার্ভিস দেওয়া হয়, পরিষেবা দেওয়া হয়, সেটা অবশ্যই ব্যাংকিং। টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডারিতে পড়বে। কোল মাইন্স প্রাইমারি, এগ্রিকালচার প্রাইমারি, এগুলো কিন্তু বি, ব্যাংকিং টারশিয়ারি সেক্টর। 15, many a times we read a term in financial newspaper GDP. What is the full form of the same? GDP এর full form option A, gross domestic product. In terms of economics, the total value of the output, goods and services produced and income received in a year by a domestic resident of a country put together is called, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে গুডস এবং সার্ভিস যেটা উৎপাদিত হলো তার যে মূল্য একটা সারা বছরের মধ্যে ডোমেস্টিক রেসিডেন্ট, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে
গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিডিপি, জিডিপির সংজ্ঞাটা দেওয়া রয়েছে। 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ দ্য টার্ম ন্যাশনাল ইনকাম? জাতীয় আয়ের সঠিক ডেফিনেশন, সঠিক সংজ্ঞা এর মধ্যে কিভাবে, কোনটা সঠিক সংজ্ঞা, কোনটা? উত্তর হবে সি। দিস ইজ দ্য মেজার অফ দ্য ভলিউম অফ কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস টার্নড আউট ডিউরিং এ গিভেন পিরিয়ড কন্ডাক্টেড উইদাউট ডুপ্লিকেশন। একটি নির্দিষ্ট বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হচ্ছে তার মূল্য কাউন্টেড উইদাউট ডুপ্লিকেশন, অর্থাৎ একবারই সেটাকে মেজার করা হয়, দুবার করে মেজার করা হয় না। দুবার করে মেজার করা হলে সেটা ভুল আসবে অ্যান্সার। তো এটাই হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল ইনকাম? জাতীয় আয়ের সমকক্ষ কোনটি? অপশন ডি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্টে যদি নেট ন্যাশনাল প্রোডাক্টকে পরিমাপ করা হয় তাহলে সেটা জাতীয় আয়ের সমকক্ষ। 19, assertion, per capita income of India does not give a complete picture of the economic growth of the country. মাথাপিছু আয়, ভারতের ক্ষেত্রে মাথাপিছু আয় দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে পুরোপুরি অর্থনৈতিক বৃদ্ধির চিত্র তুলে ধরে না। রিজন, per capita income of a country is not independent of the size of its population. মাথাপিছু আয় জনসংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। এ এবং আর এই দুটোই ঠিক, বাট আর ইজ নট এ কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। আর এর সঠিক ব্যাখ্যা নয়। 20, হুইচ সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি কন্ট্রিবিউটস লার্জেস্ট টু দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? গ্রস ন্যাশনাল প্রোডাক্টের কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, যোগদান দেয়? অ্যান্সার সি, টার্সিয়ারি সেক্টর, তৃতীয় ক্ষেত্র। ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই, জাতীয় আয় যে পরিমাপ সেটা কে নির্ণয় করে? অপশন সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও। পার ক্যাপিটা ইনকাম অফ এ কান্ট্রি derived from ন্যাশনাল ইনকাম অ্যান্ড পপুলেশন বোথ। মাথাপিছু আয় জাতীয় আয় এবং জনসংখ্যা এই দুটো থেকে নির্ণয় করা হয়। দ্য মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ সার্ভিস সেক্টর। দ্য বেস ইয়ার ফর কনজাম্পশন অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, এটা অনেক পুরাতন তাই এর মধ্যে কোনোটাই হবে না। বর্তমানে এটা 2011-12 বেস ইয়ার ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। ইন ইন্ডিয়া হিন্দু রেট অফ গ্রোথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং? হিন্দু রেট অফ গ্রোথ বলতে এর মধ্যে কোনটার সাথে সংযুক্ত? তো অপশন ডি, জাতীয় আয়, জাতীয় আয়ের বৃদ্ধির সাথে সংযুক্ত হিন্দু রেট অফ গ্রোথ। নাম্বার 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইকোনমিক ওভারহেড? এর মধ্যে কোনটি অর্থনৈতিক বাধ্যতামূলক নয়? অর্থনীতির ক্ষেত্রে বাধ্যতামূলক নয় কোনটি? উত্তর অপশন ডি, কোল মাইন্স, কয়লা খনি। যদিও কয়লা খনি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, কিন্তু বাকিগুলো অবশ্যই করতে হবে। স্কুল, স্যানিটারি ফেসিলিটি, রোড অ্যান্ড রেলওয়েজ এগুলো অবশ্যই করতে হয়, কিন্তু কয়লার ক্ষেত্রে বিকল্প ব্যবহার করা যেতেও পারে। তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অপশন ডি, কোল মাইন্স। নেক্সট, ইন ইন্ডিয়া সার্ভিস সেক্টর ইনক্লুডস, ভারতে সার্ভিস সেক্টরের মধ্যে কোন কোনগুলি? অ্যান্সার অপশন বি, 2 and 3 অনলি। ট্রান্সপোর্ট, কমিউনিকেশন আর হোটেল এই দুটোতেই পরিষেবার ব্যাপার রয়েছে, কিন্তু ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, মাইনিং
অ্যান্ড কোয়ারিং, এইগুলো প্রথম ক্ষেত্রের মধ্যে পড়ে, অর্থাৎ প্রাইমারি সেক্টর, প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, কিন্তু টার্শিয়ারি অ্যাক্টিভিটি অর্থাৎ সার্ভিস সেক্টর যেগুলো, সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এবং হোটেলস। নেক্সট, ইন ইন্ডিয়া টার্শিয়ারি সেক্টর ইনক্লুড, টার্শিয়ারি সেক্টর এইগুলির মধ্যে কোনগুলি? এখানেও অপশান বি অ্যান্সার, কারণ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট এবং ফিন্যান্স আর রিয়েল এস্টেট এগুলো সবই পরিষেবা, ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত। ফরেস্ট্রি, ফিশিং প্রথম স্তরের ক্ষেত্র, তাই এটা হবে না। হিন্দু রেট অফ গ্রোথ রেফার্স টু দ্য রেট অফ গ্রোথ অফ, এখানে জিডিপি হবে। হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট, সবার প্রথম কে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন? উত্তর অপশানে দাদাভাই নওরোজি সর্বপ্রথম ভারতে ন্যাশনাল ইনকাম এস্টিমেশন করেছিলেন। হু রোট এ বুক ডিসক্রাইবিং দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেইন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের সময় কে ইকোনমিক ড্রেন থিওরি দিয়েছিলেন? এটাও অপশন ডি দাদাভাই নওরোজি। As the economy develops, the share of the tertiary sector in GDP increases. The national income of a country is, option B, sum total of factor income. Factor income के जो করলে পাওয়া যায় national income. In an open economy, the national income of the economy is, একটি খোলা অর্থনীতি অর্থাৎ যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট সম্ভব বিদেশের সাথে, ওপেন ইকোনমি বলা হয়। দ্য ন্যাশনাল ইনকাম অফ দ্য ইকোনমিজ, এক্ষেত্রে জাতীয় আয় ফর্মুলা কোনটি হবে? উত্তর সি, ন্যাশনাল ইনকাম ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই মাইনাস জি প্লাস এক্স মাইনাস এম। সি অর্থাৎ কনজামশন, আই অর্থাৎ ইনভেস্টমেন্ট, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স হচ্ছে এক্সপোর্ট এবং এম হচ্ছে ইম্পোর্ট। তো এক্ষেত্রে সি হবে অ্যান্সার। দ্য নিউ জিডিপি সিরিজ রিলিজ বাই দ্য সিএসও ইন ফেব্রুয়ারি 1999 ইজ উইথ রেফারেন্স টু বেস প্রাইস অফ, এটা যদিও অনেক পুরাতন কোয়েশ্চেন অ্যান্সার। তো বর্তমানে যে বেস ইয়ার ধরা হয় সেটা ধরা হয় 2011-12। The per capita income in India was rupees 20 in 1867-68 was ascertained for the first time by 1867-68 ভারতে জাতীয় মাথাপিছু আয় ছিল 20 টাকা। এটা কে এস্টিমেট করেছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি। The growth rate of per capita income at current price is higher than the per capita income at constant price because the latter takes into account the rate of, মাথাপিছু আয় বর্তমান দামে বেশি হয় যদি পার ক্যাপিটা ইনকাম কনস্ট্যান্ট প্রাইস, অর্থাৎ বেস ইয়ার ধরে যদি পার ক্যাপিটা ইনকাম হিসাব করা হয়, আর যদি বর্তমান দামে পার ক্যাপিটা ইনকাম হিসাব করা হয়, তাহলে পার ক্যাপিটা ইনকাম এট কারেন্ট প্রাইস, বর্তমান দামে পার ক্যাপিটা ইনকাম কিন্তু বেশি হবে। এর কারণ অপশন বি, ইনক্রিজ ইন প্রাইস লেভেল, যেহেতু দাম বেড়ে যাচ্ছে তাই কারেন্ট ইয়ারে যদি পার ক্যাপিটা ইনকাম হিসাব করা হয় তাহলে সেটা অনেক বেশি দেখাবে। 38, the most appropriate measure of the country's economic growth is its, যদি কোনো দেশের অর্থনৈতিক বৃদ্ধি হিসাব করতে হয় তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডি, পার ক্যাপিটা রিয়েল ইনকাম, যেটা বেস ইয়ার ধরে পার ক্যাপিটা ইনকাম হিসাব করা হয় সেটাই পার ক্যাপিটা রিয়েল ইনকাম। দ্য টার্ম ন্যাশনাল ইনকাম রিপ্রেজেন্ট, ন্যাশনাল ইনকাম এর মধ্যে কোনটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট? অপশন সি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ, সেটা জিএনপির সবচেয়ে বেস্ট, ন্যাশনাল ইনকামের সবচেয়ে বেস্ট উদাহরণ জিএনপি থেকে বের করা হচ্ছে। জিএনপি থেকে মার্কেট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন এবং ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা
সেটা বাদ দেওয়া হচ্ছে এবং সাবসিডি যোগ করা হচ্ছে। সেটা হচ্ছে ন্যাশনাল ইনকামের সবচেয়ে বেস্ট, এখানে দেয়া যতগুলো রয়েছে সব তার মধ্যে বেস্ট মেজার্স। পার ক্যাপিটা ইনকাম যদি জাতীয় আয় হিসাব করা হয় সেই অনুযায়ী কোন রাজ্যগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, এটা 2001-এর, তাই সঠিক উত্তর এখানে আসার সম্ভাবনা খুব কম। যদিও এটা 1, 2, 3, 4 রয়েছে, বর্তমানে মোটামুটি এই ধরনেরই দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্র প্রথম রয়েছে এখনও পর্যন্ত পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে। 41, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ দ্য লোয়েস্ট জিডিপি পার ক্যাপিটা? 2001 সাল অনুযায়ী এটা উত্তর হবে ইন্ডিয়া। Which one of the following is the correct sequence in the decreasing order of contribution of different sources of the gross domestic product of India? ভারতের জিডিপির ক্ষেত্রে যদি ডিক্রিজিং অর্ডার দেখা হয় তাহলে কোন সেক্টরে কন্ট্রিবিউশন কীরকম? উত্তর হবে অপশান এ, কারণ সার্ভিস সেক্টরের অবদান সবচেয়ে বেশি, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, তারপরে এগ্রিকালচার সেক্টর। With reference to Indian economy, consider the following statement. 43 এর অ্যান্সার হবে ডি, এর মধ্যে কোনোটাই সঠিক নয়। জিডিপি হ্যাজ ইনক্রিজড বাই 4 টাইম ইন দ্য লাস্ট 10 years। গত 10 বছরে জিডিপি 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দ্য পার্সেন্টেজ শেয়ার অফ পাবলিক সেক্টর ইন জিডিপি হ্যাজ ডিক্লাইন ইন দ্য লাস্ট 10 years। গত 10 বছরে পাবলিক সেক্টর যেগুলো রয়েছে তার জিডিপি ডিক্লাইন হয়েছে, কমে গেছে, এটাও ঠিক না। যদিও এটা 2010-এর ক্ষেত্রে, তবুও এটা বর্তমানের যদি এই প্রশ্নটা দেওয়া হয় তাহলেও কিন্তু উত্তর এটাই হবে। আন্ডার হুইচ দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্সেস মে ক্যাপিটাল গেইন রাইজ? এর মধ্যে কোন অবস্থায় ক্যাপিটাল গেইন হয়েছে বলা যায়? এতে উত্তর হবে অপশন বি, 2 and 3 অনলি। হোয়েন দের ইজ এ ন্যাচারাল ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি ওন্ড, যে প্রপার্টিটা রয়েছে তার ভ্যালু স্বাভাবিকভাবে বেড়ে যায়। 3, when you purchase a painting and there is a growth in its value due to increase in its popularity। যখন একটা ছবি, একটা আঁকা ছবি কেনা হচ্ছে এবং এর পপুলারিটির কারণে এর দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলা যায় ক্যাপিটাল গেইন হয়েছে। কিন্তু যখন there is an increase in sales of a product, একটা প্রোডাক্টের বিক্রির দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন বলা যায় না। In India, in the overall index of industrial production, the indices of 8 core industries have a combined weightage of 37.90. Which of the following are the most among those 8 core industries? 8টা কোর ইন্ডাস্ট্রি কোনগুলো? উত্তর সি, 1, 2, 3 and 4 অনলি। টেক্সটাইল ওই 8 কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে না। নেক্সট চ্যাপ্টার, প্ল্যানিং ইন ইন্ডিয়া, ভারতবর্ষে পরিকল্পনা। কোয়েশ্চেন নাম্বার 1, আন্ডার হুইচ প্ল্যান ডিড দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড অ্যান এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি হুইচ গেভ রাইজ টু গ্রিন রিভলিউশন? কোন পরিকল্পনায় সরকার কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সবুজ বিপ্লবের জন্য পরিকল্পনা নিয়েছিল? উত্তর অপশন বি, থার্ড 5-year প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্রিন রিভলিউশনের জন্য স্ট্র্যাটেজি নিয়েছিল সরকার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ বেসড অন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর বেস করে করা হয়েছিল? উত্তর অপশন এ, মহালানবিশ মডেল। দ্বিতীয় পরিকল্পনায় মহালানবিশ মডেল অনুযায়ী প্ল্যানটা তৈরি করা হয়েছিল। দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ, ভারতের পরিকল্পনা কমিশন হল উত্তর ডি, নন স্ট্যাচুটরি বডি, অর্থাৎ এটা কোনো আইনের মাধ্যমে তৈরি হয়নি। এটা একদিকে যেমন নন কনস্টিটিউশনাল তেমনি নন স্ট্যাচুটরি, অর্থাৎ এটা না তো সংবিধানে রয়েছে না এটা কোনো আইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। নেক্সট, মহালানবিশ মডেল ওয়াজ বেসড অ্যাসোসিয়েটেড উইথ হুইচ 5-year প্ল্যান?
মহালনবিশ মডেল কোন পরিকল্পনার সাথে সংযুক্ত? উত্তর অপশন বি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, হুইচ প্ল্যান গেভ এমফ্যাসিস অন রিমুভাল অফ পভার্টি ফর দ্য ফার্স্ট টাইম? পভার্টি এরাডিকেশনের জন্য, দারিদ্র্য কমানোর জন্য কোন পরিকল্পনায় দারিদ্র্য কমানোর উপর জোর দেওয়া হয়েছিল? উত্তর অপশন বি, ফিফথ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য কমানোর উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট, দ্য পিরিয়ড অফ দ্য 11th 5 ইয়ার প্ল্যান ইজ, 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোনটা ছিল? উত্তর সি, 2007 থেকে 2012, 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। নেক্সট, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার, ভারতের পরিকল্পনা কমিশন কোন বছর বিধিবদ্ধ করা হয়েছিল? অপশন সি, 1950, 1950 সালে তৈরি হয় ভারতের পরিকল্পনা কমিশন। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এর মধ্যে সত্যি নয় কোনটা? কোন প্ল্যান পিরিয়ডটা এখানে ভুল দেওয়া রয়েছে? উত্তর অপশন ডি, 4th 5 ইয়ার প্ল্যান। 9, in the post-independence period, economic reforms were first introduced in India under উত্তর অপশন ডি, পি.ভি. নরসিংহ রাও গভর্নমেন্ট 1990। অর্থনৈতিক যে রিফর্মস পরিবর্তন করা হয়েছিল, অর্থনীতির ক্ষেত্রে যে বিশেষ পরিবর্তন করা হয়েছিল, অর্থাৎ এখানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি রিফর্মসের কথা বলা হয়েছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে এই রিফর্মটা নেওয়া হয়েছিল পি.ভি. নরসিংহ রাও গভর্নমেন্ট 1990 সালে যেটা এসেছিল, এবং এই পরিকল্পনাটা শুরু হয়েছিল 1992 সাল থেকে। নেক্সট, অনলি ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, হি ইজ দ্য, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? তিনি হলেন অপশন সি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাচুটরি বডি, এর মধ্যে কোনটি সংবিধানেরও নয় এবং যেটা কোনো আইনের মাধ্যমেও তৈরি হয়নি? নন স্ট্যাচুটরি, কোনো আইনের মাধ্যমে তৈরি হয়নি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল, সংবিধানেও নেই। তো এখানে স্বাভাবিকভাবে উত্তর হয়ে যাবে অপশন এ, প্ল্যানিং কমিশন। 12, a rolling plan refers to a plan which, একটা রোলিং প্ল্যান বলতে বোঝায় changes its allocations and targets every years, প্রত্যেক বছর এর জন্য বরাদ্দ এবং লক্ষ্যমাত্রা পরিবর্তন করা হয়, অর্থাৎ প্রতি 1 বছর অন্তর এর লক্ষ্যমাত্রা পরিবর্তন করা হয় এবং এর জন্য যে ফান্ড অ্যালোকেশন করা হয় সেটাও চেঞ্জ করা হয়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া হ্যাড গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ফর অ্যাচিভিং ইটস গোল অ্যাজ দ্য মেইন ফোকাস, সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি কোন প্ল্যানে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছিল? সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটিকে। উত্তর অপশন ডি, নবম পরিকল্পনা। নবম পরিকল্পনায় সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? উত্তর অপশন ডি, 9th 5 ইয়ার প্ল্যান 1996 to 2001, এটা ভুল দেওয়া রয়েছে। Which of the following is included in deficit financing in India? The term is used frequently in economic planning. ডেফিসিট ফিনান্সিংয়ের মধ্যে কোনগুলো পড়ছে? উত্তর হবে ডি, 1, 2 এবং 3, তিনটেই। বরোয়িং ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক থেকে বড় করা, নতুন কারেন্সি নোট ইস্যু করা এবং উইথড্রল অফ পাস্ট ব্যালেন্স, সারপ্লাস এটসেট্রা, এগুলো প্রত্যেকটাই ডেফিসিট ফিনান্সিংয়ের মধ্যে
পড়ছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট উইদিন দ্য ডিউটিজ অফ দ্য প্ল্যানিং কমিশন? পরিকল্পনা কমিশনের ডিউটি কোনগুলো নয় এর মধ্যে? উত্তর অপশন সি, টু ডিটারমাইন দ্য নেচার অফ মেশিনারি রিকোয়ার্ড ফর ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান প্রপোজাল। প্ল্যান পিরিয়ডে যে প্রপোজালগুলো করা হয়, যে এই জিনিসগুলো করা হবে, তার জন্য কী কী মেশিনারি লাগবে, তার প্রকৃতি, এটা কিন্তু পরিকল্পনা কমিশনের দায়িত্ব নয় নির্ধারণ করে দেয়া। হুইচ 5-year প্ল্যান হ্যাড অ্যান অবজেক্টিভ অফ র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইথ পার্টিকুলার এমফাসিস অন ডেভেলপমেন্ট অফ বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি? ব্যাপক শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন প্ল্যান পিরিয়ডে? উত্তর অপশন বি, সেকেন্ড, দ্বিতীয় পরিকল্পনায়, অর্থাৎ মহালনবিশ মডেলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। নেক্সট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট বডি দ্যাট অ্যাপ্রুভস 5-year প্ল্যানস ইন দ্য কান্ট্রি? দেশের মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অ্যাপ্রুভ করে কোন সংস্থা? অ্যান্সার ডি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। Next, in India, the concept of minimum needs and direct anti-poverty programs or the innovation of minimum need এবং direct anti-poverty এর উপর জোর দেওয়া হয়েছিল কোন পরিকল্পনার সময়? উত্তর বি, 5th 5-year প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন, 9th প্ল্যান ইন ইন্ডিয়া কভার্স দ্য পিরিয়ড অফ? নবম পরিকল্পনা সময়সীমা হলো? অ্যান্সার সি, 1997 to 2002। হোয়াট ইজ দ্য 10th প্ল্যান পিরিয়ড? দশম পরিকল্পনার সময়কাল কোনটা? সি, 2002 to 2007। When was the planning commission established? কখন পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল? অপশন বি, 15th মার্চ 1950। 15th মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন তৈরি হয়। ইকোনমিক প্ল্যানিং ইজ ইন, অর্থনৈতিক পরিকল্পনা কিসের মধ্যে পড়ছে? উত্তর অপশন সি, কনকারেন্ট লিস্ট। অর্থনৈতিক পরিকল্পনা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। নেক্সট, দ্য আউটলাইন অফ সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ মেড বাই? দ্বিতীয় পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছিলেন? তো সি, পি.সি. মহলানবিশ, প্রশান্তচন্দ্র মহলানবিশ দ্বিতীয় পরিকল্পনার খসড়া রচনা করেন। নেক্সট, NABARD ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ন্যাশনাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড রুরাল, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা স্থাপিত হয়েছিল কোন সময়? উত্তর অপশন সি, 6th 5-year প্ল্যান 1982-তে প্রতিষ্ঠিত হয় নাবার্ড, তাই এটা পড়ছে ষষ্ঠ পরিকল্পনার সময়। দ্য মেইন অবজেক্টিভ অফ 12th 5-year প্ল্যান 2012 to 17। মূল উদ্দেশ্য কী ছিল 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার? উত্তর ডি, ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটা ছিল 12তম পরিকল্পনার মূল উদ্দেশ্য। নেক্সট, দ্য পিরিয়ড অফ প্ল্যান হলিডে ইন ইন্ডিয়া ওয়াজ? প্ল্যান হলিডে পরিকল্পনা ছুটির সময়কাল কোনটা ছিল? অপশন বি, 1966 to 69। এটা ছিল প্ল্যান হলিডে, পরিকল্পনাকালের ছুটি, পরিকল্পনা এই সময় বন্ধ রাখা হয়েছিল। নেক্সট, দ্য রুলিং প্ল্যান কনসেপ্ট ইন ন্যাশনাল প্ল্যানিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? রুলিং প্ল্যান এই ধারণাটা কারা ইন্ট্রোডিউসড করেছিল? কোন সরকার এটা ইন্ট্রোডিউস করেছিল? অপশন সি, দ্য জনতা পার্টি গভর্নমেন্ট, জনতা পার্টি সরকার রোলিং প্ল্যান শুরু করে। ইন হুইচ 5-year প্ল্যান দ্য মেইন অবজেক্টিভ ওয়াজ দ্য ইরাডিকেশন অফ পভার্টি? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল গরিবী দূরীকরণ? উত্তর অপশন বি, 5th 5-year প্ল্যান।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনস্টিটিউশনাল অর্গান? সংবিধান স্বীকৃত অর্গান নয় কোনটা? তো প্ল্যানিং কমিশন সংবিধান স্বীকৃত নয় বা আইনগতভাবেও তৈরি সংস্থা নয়। নেক্সট, দ্য রোলিং প্ল্যান ফর ব্যাকওয়ার্ড কান্ট্রিজ ওয়াজ সাজেস্টেড বাই। ব্যাকওয়ার্ড যে সমস্ত দেশগুলো রয়েছে অর্থাৎ অনুন্নত দেশ, সেইগুলোর জন্য রোলিং প্ল্যান কে সাজেস্ট করেছিলেন? কোন অর্থনীতিবিদ সাজেস্ট করেছিলেন? উত্তর অপশন এ, গুনার মিডরাল। গুনার মিডরাল রোলিং প্ল্যান সাজেস্ট করেছিলেন পিছিয়ে পড়া দেশগুলিদের জন্য। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? এর মধ্যে সঠিক নয় কোনটা? উত্তর ডি, প্ল্যানিং কমিশন ইজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি ফর প্ল্যানিং ইন ইন্ডিয়া। প্ল্যানিং কমিশন হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি নয়, হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি হলো এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। Next, the final authority in India to adopt the 5-year plan for the country vests in। ফাইনাল অথরিটি কার আছে? ফাইনাল সবচেয়ে শেষ পর্যায়ের অধিকার কার পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার অধিকার কার রয়েছে? উত্তর বি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। এরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্বীকৃতি দিয়ে থাকে। পরিকল্পনা করে প্ল্যানিং কমিশন, কিন্তু স্বীকৃতি দেয়, শেষ পর্যায়ের স্বীকৃতি দেয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। নেক্সট, দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি এর কাজগুলো কী কী সেটা রয়েছে। উত্তর এ, 1, 2 অ্যান্ড 3 আর কারেক্ট, 4 ইজ নট কারেক্ট। তাহলে ডিসকাস প্রোগ্রেস অফ দ্য ন্যাশনাল প্ল্যান, কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা দেখা। সাজেস্ট দ্য ওয়ে অফ অ্যাচিভ গোলস অফ দ্য ন্যাশনাল প্ল্যান, কোন পদ্ধতিতে ওই পরিকল্পনা অ্যাচিভমেন্টে পৌঁছাবে সেটা। গিভ গাইডলাইন টু ফর্মুলেট দ্য ন্যাশনাল প্ল্যান, ন্যাশনাল প্ল্যান ফর্মুলা কীভাবে ফর্মুলা তৈরি করা হবে সেটার গাইডলাইন তৈরি করে। সাজেস্ট প্ল্যান অ্যালোকেশন, অর্থাৎ পরিকল্পনার জন্য যে অর্থ বরাদ্দ করা হবে সেটা সাজেস্ট করা, সেটা কিন্তু পরিকল্পনা কমিশনের কাজ নয়। নেক্সট, দ্য স্লোগান গরিবি উন্মূলন পভার্টি এরাডিকেশন ওয়াজ গিভেন ইন হুইচ 5-year প্ল্যান? অর্থাৎ গরিবি হটাও, এই স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? উত্তর সি, 5th প্ল্যান। নেক্সট, ইন হুইচ 5-year প্ল্যান ইকোনমিক ডেভেলপমেন্ট রেট হোয়াট ওয়াজ ম্যাক্সিমাম? অর্থনৈতিক বৃদ্ধির হার কোন পরিকল্পনায় সবচেয়ে বেশি হয়েছিল? উত্তর ডি, 10th 5-year প্ল্যান। দশম পরিকল্পনায় অর্থনৈতিক বৃদ্ধির গতি সর্বাধিক ছিল, বৃদ্ধির হার সর্বাধিক ছিল, রেট। ইন হুইচ ওয়ান অফ ইয়ার রোলিং প্ল্যান ওয়াজ ইন অপারেশন ইন ইন্ডিয়া? রোলিং প্ল্যান কোন সময় অ্যাক্টিভ ছিল? উত্তর বি, 1978-79। এই সময় রোলিং প্ল্যান কিন্তু অ্যাক্টিভ ছিল। নেক্সট, ইনক্লুসিভ গ্রোথ উড নেসেসিয়েট। ইনক্লুসিভ গ্রোথ প্রয়োজন, এর মধ্যে সবকটি ঠিক। ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস, রিভাইভাল অফ এগ্রিকালচার এবং ইনক্রিজ অ্যাভেলেবিলিটি অফ সোশ্যাল সার্ভিস সাচ এস এডুকেশন অ্যান্ড হেলথ। তো ইনক্লুসিভ গ্রোথের জন্য এই সবকটি কিন্তু প্রয়োজনীয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এগ্রিকালচার এবং সোশ্যাল সার্ভিস, এডুকেশন, হেলথ, এগুলোকেও সবকটাকেই ডেভেলপমেন্ট করতে হবে, তবেই ইনক্লুসিভ গ্রোথ সম্ভব হবে। দ্য থিম অফ দ্য অ্যাপ্রোচ পেপার অফ দ্য 11th 5-year প্ল্যান হ্যাজ বিন। 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কী ছিল? উত্তর অপশন সি, টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড অন। এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হচ্ছিল, অ্যান্সার সি, আগস্ট 6, 1952, অর্থাৎ
পরিকল্পনা কমিশন তৈরি হওয়ার 2 বছর পরে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল। প্ল্যানিং ওয়াজ কনসিডার্ড এ প্রি-রিকুইসাইট। প্ল্যানিং ওয়াজ কনসিডার্ড এ প্রি-রিকুইসাইট। পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি কী কী ছিল? এখানে উত্তর হবে অপশন ডি, অল দ্য ফোর, এর মধ্যে সব কটাই। ফর ব্যালেন্সড অ্যান্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর এক্সটেন্ডিং দ্য বেনিফিটস অফ ডেভেলপমেন্ট ইন অ্যান ইভেন ম্যানার, ফর ফোকাসিং অন রিমুভাল অফ রিজিয়নাল ডিসপ্যারিটিস, ফর ম্যাক্সিমাইজিং দ্য ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস, সবকটি সঠিক। নেক্সট, ন্যাশনাল হর্টিকালচার মিশন ওয়াজ লঞ্চড ইন হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান। হর্টিকালচার মিশন, জাতীয় হর্টিকালচার মিশন কোন সময় কোন 5-year প্ল্যানে ইন্ট্রোডিউস করা হয়েছিল? উত্তর হবে বি, 10th 5-year প্ল্যান, 10ম পরিকল্পনায় ন্যাশনাল হর্টিকালচার মিশন ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট, 20-point প্রোগ্রাম ওয়াজ ফার্স্ট লঞ্চ ইন দ্য ইয়ার। 20-point প্রোগ্রাম কোন বছর লঞ্চ করা হয়েছিল? উত্তর অপশন বি, 1975 20-point প্রোগ্রাম শুরু করা হয়েছিল। নেক্সট, হু অফ দ্য ফলোয়িং ইজ চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান কে? তো এখানে নান অফ দিস হবে, কারণ প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এর মধ্যে সংবিধান স্বীকৃত সংস্থা কোনটা নয়? উত্তর প্ল্যানিং কমিশন। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান, জওহরলাল নেহরু। নেক্সট, হু প্রিসাইডেড ওভার দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া কে সভাপতিত্ব করেন? তো এখানেও সেম উত্তর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট, হুইচ অফ দ্য ফাইনাল অথরিটি ইন ইন্ডিয়া টু অ্যাপ্রুভ 5-year প্ল্যান। পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অ্যাপ্রুভ করে, স্বীকৃতি দেয় কোন সংস্থা? উত্তর ডি, নান অফ দি অ্যাবভ, কারণ এখানে উত্তর হবে এনডিসি। এনডিসি এখানে অপশানে নেই, তাই নান অফ দি অ্যাবভ। প্ল্যানিং ইন ইন্ডিয়া in real sense began with the second 5-year plan. Who was the architect of Indian planning? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূলত পরিকল্পনাটা শুরু হয়েছিল। কে এই পরিকল্পনার খসড়া রচনা করেছিলেন? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করেছিলেন পিসি মহলানবিশ। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্স দ্য ফাস্টেস্ট এক্সপ্যানশন ডিউরিং দ্য প্ল্যান ইন ইন্ডিয়া। পরিকল্পনার সময়কালে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে কোন সেক্টর? উত্তর সি, সার্ভিস সেক্টর সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। নেক্সট, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে রচনা করেছিলেন? উত্তর সি, প্রশান্তচন্দ্র মহলানবিশ। Next, primary emphasis during second 5-year plan was laid on the development of। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কিসের উপর? তো এখানে উত্তর হবে বি, বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রিজ। নেক্সট, the iron and steel plants of Rourkela and Durgapur were। রৌরকেলা এবং দুর্গাপুরের আয়রন এবং স্টিল প্ল্যান্টস কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপন করা হয়েছিল? উত্তর অপশন বি, সেকেন্ড 5-year প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপন করা হয়। নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ। এনডিসির মূল কাজ কি?
উত্তর অপশন এ, দ্য অ্যাপ্রুভাল অফ 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে স্বীকৃতি দেয়া। নেক্সট, দ্য রিয়েল ইন্ট্রোডাকশন অফ ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য, বিকেন্দ্রীকৃত পরিকল্পনা কোন পরিকল্পনাতে শুরু করা হয়েছিল? অপশন সি, 9th প্ল্যান, নবম পরিকল্পনায় বিকেন্দ্রীকৃত পরিকল্পনা শুরু করা হয়। নেক্সট, দ্য মেজর এমফ্যাসিস ইন দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ অন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়? উত্তর অপশন এ, এগ্রিকালচার। নেক্সট, রাউরকেলা স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ উইথ দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম, রাউরকেলা স্টিল প্ল্যান্ট এটা কার সহযোগিতায়, কোন দেশের সহযোগিতায় করা হয়েছিল? উত্তর অপশন বি, ওয়েস্ট জার্মানি, পশ্চিম জার্মানির সহায়তায় করা হয়েছিল। নেক্সট, প্ল্যানিং কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন 1950 থ্রু, 1950 সালে পরিকল্পনা কমিশন স্থাপিত করা হয় অ্যান এক্সিকিউটিভ অর্ডার, একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে পরিকল্পনা কমিশন স্থাপন করা হয়, সেই জন্য এটা কনস্টিটিউশনাল নয়, আবার স্ট্যাচুটরিও নয়, এটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে স্থাপন করা হয়েছিল। নেক্সট, ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ দ্য এমার্জেন্সি ক্ল্যাম্পড, নিউ ইলেকশনস টুক প্লেস অ্যান্ড দ্য জনতা পার্টি ওয়াজ ইলেক্টেড, কোন পরিকল্পনার সময়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং নতুন সরকার জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতায় আসে? কোন পরিকল্পনার সময়? উত্তর সি, 5th প্ল্যান, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা ঘটেছিল। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান প্ল্যানিং, উত্তর হবে সি, both 1 and 2. The second 5-year plan emphasized on the establishment of heavy industry. The third 5-year plan introduced the concept of import substitution as a strategy for industrialization. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প স্থাপনের উপর জোর দেওয়া হয়েছিল এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমদানি বিকল্প ইম্পোর্ট সাবস্টিটিউশন অ্যাজ এ স্ট্র্যাটেজি ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পের উন্নতির জন্য আমদানি বিকল্প বিভিন্ন রকম জিনিস স্থাপন করা, সেটা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় করা হয়েছিল, দুটোই সঠিক। নেক্সট, ইনক্লুসিভ গ্রোথ অ্যাজ এনুন্সিয়েটেড ইন 11th 5-year প্ল্যান ডাজ নট ইনক্লুড ওয়ান অফ দ্য ফলোয়িং, 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হয়েছিল এবং এর মধ্যে কোনটা সেই পরিকল্পনার অংশ ছিল না? ডি, স্ট্রেংথেনিং অফ ক্যাপিটাল মার্কেটকে দৃঢ় করে তোলা, এটা 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল না। নেক্সট, ইন দ্য কন্টেক্সট অফ ইন্ডিয়াস 5-year প্ল্যান, a shift in the pattern of industrialization with lower emphasis of heavy industries and move on infrastructure begins in, কোন পরিকল্পনাকালীন সময়ে ভারী শিল্পের উপর গুরুত্ব না দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়? কোন সময়কালে? উত্তর বি, 6th প্ল্যান, ষষ্ঠ পরিকল্পনার সময়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান এইড ইন ফার্দারিং দ্য গভর্নমেন্টস অবজেক্টিভ অফ ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথের ক্ষেত্রে সরকারের সহযোগিতা করে কোন ক্ষেত্রগুলি? উত্তর হবে সবকটি ঠিক, 1, 2, 3। প্রমোটিং সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, প্রমোটিং মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমইকে গুরুত্ব দেওয়া, ইমপ্লিমেন্টিং দ্য রাইটস টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইনকে ইমপ্লিমেন্ট করা। তো এই অধ্যায়ের আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। দ্য প্ল্যানিং কমিশন হ্যাজ বিন অ্যাবলিশড বাই দ্য প্রাইম মিনিস্টার, প্ল্যানিং কমিশনকে ভেঙে দেওয়া হয় কোন প্রধানমন্ত্রীর দ্বারা? তো উত্তর অপশান এ, নরেন্দ্র মোদী। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এস্টাবলিশ নীতি আয়োগ টু রিপ্লেস দ্য, নীতি আয়োগ তৈরি করা হয় কাকে রিপ্লেস করার জন্য? উত্তর ডি, প্ল্যানিং কমিশন। নীতি আয়োগ কাম ইন টু এক্সিস্টেন্স অন, নীতি আয়োগ কোন সময় তৈরি করা হয়? উত্তর সি, 1 জানুয়ারি 2015 নীতি আয়োগ এই সময় তৈরি করা হয়। এই ছিল প্ল্যানিং কমিশন থেকে প্রশ্ন। পরবর্তী অধ্যায়ে পপুলেশন অফ ইন্ডিয়া, ভারতের জনসংখ্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে এবং এই অধ্যায়ের অধিকাংশ প্রশ্ন ব্যাকডেটেড হয়ে গেছে বর্তমানে। 2001-এর ডেটা এবং
খুব কম 2011 ডেটা নিয়ে এই অধ্যায়টা রয়েছে। তো এই অধ্যায়টা আমরা এখানে কিন্তু বাদ দেবো, কারণ অধিকাংশ ব্যাকডেটেড প্রশ্ন এগুলো বর্তমানে আর রেলেভেন্ট নেই। চলে যাব পরের অধ্যায়, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস অফ ইন্ডিয়া। ভারতের যে ল্যান্ড, ফরেস্ট এবং মিনারেল রিসোর্স আছে সেই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু হ্যাভ দ্য লার্জেস্ট কোল রিজার্ভস ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত রয়েছে? তো এখানে উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বেশি কয়লার রিজার্ভার রয়েছে। কোশ্চেন নাম্বার 2, হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? ভারতের বন গবেষণা কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? উত্তর হচ্ছে অপশন এ, দেরাদুন। দেরাদুনে রয়েছে ভারতের ফরেস্ট রিসার্চে হবে এটা অ্যাকচুয়ালি, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রয়েছে দেরাদুনে। সিংভূম ইজ ফেমাস ফর, সিংভূম কী জন্য বিখ্যাত? তো সিংভূম হচ্ছে লোহা উত্তোলন করা হয় সিংভূম অঞ্চল থেকে। ফোর, সুন্দরবন অফ ইস্টার্ন ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ, পূর্ব ভারতের সুন্দরবন হলো কিসের উদাহরণ? তো উত্তর অপশান বি, ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের জন্য। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ এ হটস্পট ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন ইন্ডিয়া? ভারতের বায়োলজিক্যাল ডাইভার্সিটির ক্ষেত্রে হটস্পট এরিয়া কোনটা? সবচেয়ে বেশি বায়োলজিক্যাল ডাইভার্সিটি যে সমস্ত এলাকাগুলোকে আছে সেগুলোকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। তো এখানে অবশ্যই উত্তর হবে সুন্দরবন। যদিও এখানে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতমালাতেও যথেষ্ট পরিমাণ বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পটের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো এখানে অধিকাংশ প্রজাতি এক্সটিংক্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ হারিয়ে গেছে এরকম প্রজাতির সংখ্যা বেশি বা রেড লিস্টেড তালিকায় সংখ্যা বেশি হবে, সে সমস্ত এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত। সুতরাং এখানে সুন্দরবনটা অধিকাংশ বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই এখানে সুন্দরবন উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য লার্জেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নদী কোনটা? এখানে অবশ্যই অপশান বি, গোদাবরী। দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহৎ গোদাবরী, কারণ শাখা প্রশাখা সহ গোদাবরীর ক্যাচমেন্ট এরিয়া বা অববাহিকা অঞ্চল কিন্তু অনেক বেশি বড়। ম্যাচ দ্য ড্যামস অ্যান্ড দ্য স্টেটস ইন হুইচ দে আর সিচুয়েটেড, কোন ড্যামটি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে অপশান সি, অর্থাৎ তুঙ্গভদ্রা কর্ণাটক, লোয়ার ভবানী হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, ইদুক্কি কেরালা এবং নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ড্যাম কোন রাজ্যে অবস্থিত। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, উচ্চতম গ্র্যাভিটি ড্যাম এর মধ্যে কোনটা? উত্তর হবে অপশন সি, ভাকরা। ভাকরা ড্যাম হচ্ছে এর মধ্যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। হোয়াট ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানাল ইন ইন্ডিয়া কল্ড, ভারতের সবচেয়ে লম্বা সবচেয়ে দীর্ঘ সেচ খাল কোনটি? উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধী ক্যানাল, সবচেয়ে দীর্ঘতম খাল। নিউক্লিয়ার এনার্জি ইজ এ মিনারেল বেসড এনার্জি সোর্সেস, ইট ইজ ডিরাইভড ফ্রম, নিউক্লিয়ার এনার্জি এর মধ্যে কোনটি থেকে পাওয়া যায়? উত্তর হবে অপশান ডি, অল অফ দিস। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম এই তিনটি থেকেই নিউক্লিয়ার এনার্জি পাওয়া যায়। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ন্যাশনাল ফরেস্ট পলিসি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রথম জাতীয় বন নীতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে গ্রহণ করেছিল? উত্তর হচ্ছে অপশান সি, 1952 সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। ন্যাশনাল ফরেস্ট পলিসি গ্রহণ করা হয়েছিল 1952 সালে, জাতীয় বন নীতি 1952 সাল। মেজর কোলফিল্ড অফ ইন্ডিয়া আর লোকেটেড ইন দেয়ার রিভার ভ্যালি অফ,
কোন নদী উপত্যকায় ভারতের সবচেয়ে বড় কয়লা ক্ষেত্রটি অবস্থিত? উত্তর এ দামোদর। দামোদর অববাহিকাতে রয়েছে, অববাহিকাতে সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসার্টেশন। ছোটনাগপুর রিজিয়ন হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ কোল ইন ইন্ডিয়া। ছোটনাগপুর অঞ্চলে ভারতের সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র রয়েছে। রিজন, ছোটনাগপুর ইজ এ প্লেটো রিজিয়ন। ছোটনাগপুর হলো মালভূমি অঞ্চল। তো এখানে উত্তর হবে অপশন বি, বোথ এ আর ট্রু বাট আর ইজ নট এ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ছোটনাগপুর অঞ্চলে কয়লার সবচেয়ে বড় ক্ষেত্র রয়েছে এটা ঠিক, কিন্তু ছোটনাগপুর অঞ্চল মালভূমি বলেই এখানে কয়লা ক্ষেত্র রয়েছে এটা ঠিক নয়, কারণ মালভূমি অঞ্চল হলেই সেখানে কয়লা ক্ষেত্র থাকবে এরকম কোনো নিশ্চয়তা নেই। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য স্টেট নোন ফর ইটস স্যান্ডেলউড। চন্দন কাঠের জন্য বিখ্যাত কোন রাজ্য? চন্দন কাঠের জন্য বিখ্যাত অপশন এ কর্ণাটক। কর্ণাটকে চন্দন কাঠ পাওয়া যায়, এই জন্য বিখ্যাত। নেক্সট, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইজ অ্যাট। এটা পূর্বে ছিল খড়গপুর, বর্তমানে কিন্তু খড়গপুর নেই, খড়গপুর দ্বিতীয় স্থানে রয়েছে। তো এখানে পুরাতন প্রশ্নটা 2008 সালে, সেজন্য এখানে উত্তরটি খড়গপুরই। দের ইজ এ রেল হুইল ফ্যাক্টরি সিচুয়েটেড। রেল হুইল ফ্যাক্টরি কোথায় রয়েছে? ইয়েলাঙ্কাতে রয়েছে রেল হুইল ফ্যাক্টরি। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিভার। আন্তর্জাতিক নদী এর মধ্যে কোনটি? উত্তর হবে অপশান এ ব্রহ্মপুত্র, কারণ বাকিগুলো সবকটাই ভারতের নদী, ভারতের মধ্যে রয়েছে। ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছে কিন্তু তিব্বতে, এবং সেটা তিব্বত বা চীনের মধ্য দিয়ে এসে কিন্তু ভারতে প্রবেশ করেছে, তাই এটাকে আন্তর্জাতিক রিভার হিসেবে ধরা হবে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ডিক্লেয়ার হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স এ ন্যাশনাল রিভার। জাতীয় নদী হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন নদীকে ডিক্লেয়ার করবে এটা ঠিক করেছে, জাতীয় নদী ভারতের। তো উত্তর হবে অবশ্যই এ গঙ্গা। গোল্ড মাইন্স ইন ইন্ডিয়া আর লোকেটেড মেনলি অ্যাট। উত্তর এ কোলার। সোনার খনি রয়েছে কোলারে। বেকিংহাম ক্যানাল which has been declaring a national waterway of India recently is a canal running from Beckingham Canal কোন এলাকা থেকে কোন এলাকা পর্যন্ত বিস্তৃত? উত্তর হচ্ছে অপশান সি, বিজয়ওয়াড়া থেকে ভিল্লুপুরম পর্যন্ত কিন্তু বেকিংহাম ক্যানালটি অবস্থিত, বিজয়ওয়াড়া থেকে ভিল্লুপুরম পর্যন্ত। অ্যামং দ্য ফলোয়িং রিভার হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট। এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? উত্তর অপশান এ গোদাবরী। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য চিপকো মুভমেন্ট স্টার্টেড বাই সুন্দরীলাল বহুগুণা ইন 1973। চিপকো মুভমেন্টের এর মধ্যে সেন্ট্রাল থিম কী ছিল? উত্তর ডি কনজারভেশন অফ ফরেস্ট, বনকে রক্ষা করা। কোরবা কোলফিল্ড ইজ লোকেটেড ইন। কোরবা কোলফিল্ড কোথায় অবস্থিত? উত্তর অপশন বি ছত্তিশগড়। কোরবা কোলফিল্ড কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট, দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি এম অ্যাট মেনটেনিং হাউ মাচ অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া আন্ডার ফরেস্ট। কত শতাংশ এলাকা বন অঞ্চল হওয়া উচিত ন্যাশনাল ফরেস্ট পলিসি অনুসারে? উত্তর অপশন বি 1/3 বা 33%, কিন্তু কোনো দেশের এলাকার 33% বন বা জঙ্গল থাকা উচিত, এটা কিন্তু ন্যাশনাল ফরেস্ট পলিসি অনুযায়ী বলা হয়েছে। দ্য মিনিমাম ফরেস্ট কভার্স অফ মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স ইন দ্য প্ল্যানেট ইজ। আবার একই প্রশ্ন এখানে বলা হয়েছে, এটাও কিন্তু 33% হবে। ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করার জন্য 33% বনভূমি অবশ্য প্রয়োজনীয়। The Red Data Book published by the International Union for Conservation of Nature and Natural Resources IUCN রেড ডাটা বুক পাবলিশ করে, এর মধ্যে কী কী লিস্ট থাকে? উত্তর হবে অপশন বি 2 অনলি। ইকোনমিক প্ল্যান্ট অ্যানিম্যাল স্পিসিস এর মধ্যে কিন্তু থাকে না।
থ্রেটেন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস থাকে, অর্থাৎ যেগুলো কিন্তু বিপদগ্রস্ত, যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ রয়েছে বিপদগ্রস্ত, যারা হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে, তো তাদের যে লিস্ট সেটা কিন্তু রেড ডাটা তালিকার মধ্যে থাকে। প্রোটেকশন সাইটও কিন্তু থাকে না। তো এখানে শুধু উত্তর হয়ে যাবে 2 অনলি। পরবর্তী অধ্যায় ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো। প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ট্রেন স্ট্রিমড অফ ইন ইন্ডিয়া? ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কবে থেকে? এখানে উত্তর হবে অপশন বি 1853 সাল। নেক্সট, হোয়ার ওয়াজ ইলেকট্রিসিটি সাপ্লাই ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? ইলেকট্রিসিটি সাপ্লাই কোথায় শুরু হয় প্রথমে ভারতের মধ্যে? তো অপশন বি দার্জিলিং। দার্জিলিংয়ে প্রথম ইলেকট্রিসিটি সাপ্লাই শুরু হয়। হুইচ ইজ দ্য ফাস্টেস্ট রানিং ট্রেন অন ইন্ডিয়ান রেলওয়ে? ভারতীয় রেলের ফাস্টেস্ট রানিং ট্রেন কোনটি? এখানে অপশান অনুযায়ী উত্তর হবে রাজধানী এক্সপ্রেস, যদিও বর্তমানে এর থেকেও গতিসম্পন্ন অনেক ট্রেন রয়েছে, এখানে অপশানগুলো অনুযায়ী হয়ে যাবে রাজধানী এক্সপ্রেস। নেক্সট, হুইচ ফ্রম দ্য ফলোয়িং টাউন ইজ নট অন দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বিং ক্রিয়েটেড ফর দ্য রোড ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি? সোনালী চতুর্ভুজ যে রোড রয়েছে ভারতের ক্ষেত্রে, অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে সংযুক্তকরণের যে রোডটা, তার মধ্যে এর মধ্যে কোন শহরটা আসে না? উত্তর হবে অপশান সি জবলপুর। জবলপুর কিন্তু ওই সোনালী চতুর্ভুজ, অর্থাৎ দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, একে এই যে সংযুক্ত করা রাস্তা, তার মধ্যে আসে না জব্বলপুর। আজমের, আমেদাবাদ, গয়া এই অংশগুলো কিন্তু ওর মধ্যেই পড়ে যায়। হুইচ অফ দ্য ফলোয়িং টাউনস ইজ নট অন দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বিং ক্রিয়েটেড ফর দ্য রোডস ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি? আরও একবার প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে এবং অপশানগুলো আলাদা। এখানে উত্তর হবে বি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে পড়ে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ উইথ রিগার্ড টু থার্মাল পাওয়ার প্রজেক্ট? থার্মাল পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে এখানে সঠিক কোনটি? উত্তর হবে অপশন ডি কাওয়াস। এটা গুজরাটে অবস্থিত, বাকিগুলো কিন্তু সঠিক নয়। ম্যাচ দ্য ড্যামস অ্যান্ড স্টেটস ইন হুইচ দে আর সিচুয়েটেড? এখানে উত্তর হবে অপশন বি, অর্থাৎ হীরাকুদ উড়িষ্যা, মেতুর তামিলনাড়ু, মহানদী ছত্তিশগড়, মাহান্দি ছত্তিশগড় এবং আলমাত্তি কর্ণাটক। The Tehri Hydro Power Complex is located in the state of? Tehri Hydro Power কমপ্লেক্স কোথায় অবস্থিত? পরোক্ষভাবে যদি টেহেরি ড্যামের কথা বলা হয়, সেটা কোথায় অবস্থিত? তো এখানে উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যে তেহরি হাইড্রো পাওয়ার প্রজেক্ট কমপ্লেক্স বা তেহরি ড্যাম উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রডিউসেস ম্যাক্সিমাম ক্রুড পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট? কাঁচা যে পেট্রোলিয়াম, অর্থাৎ মাটি থেকে তুলে আনা যে পেট্রোলিয়াম, সেটা কোন রাজ্যে সবচেয়ে বেশি উত্তোলন করা হয়? তো এটা উত্তর হবে অপশান সি অফশোর বোম্বে হাই, অর্থাৎ মুম্বে হাইয়ের কাছে, বোম্বের অদূরে সাগর সম্রাট যেটা রয়েছে আরব সাগরে, সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পেট্রোলিয়ামটা তোলা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবায়োটিক অ্যান্ড রিনিউয়েবল রিসোর্স? এর মধ্যে কোনটি অবায়বিক এবং রিনিউয়েবল, অর্থাৎ পুনরায় ব্যবহার করা যায়, এর মধ্যে কোন সম্পদটি? উত্তর সি ওয়াটার।
জল এর মধ্যে এমন এক সম্পদ যেটা পুনরায় ব্যবহারযোগ্য। হুইচ কাইন্ড অফ পাওয়ার অ্যাকাউন্ট ফর দ্য লার্জেস্ট শেয়ার অফ পাওয়ার জেনারেশন ইন ইন্ডিয়া? ভারতের যে পাওয়ার উৎপাদিত হয়, বিদ্যুৎ উৎপাদিত হয়, তার মধ্যে সবচেয়ে বেশি এর মধ্যে কোনটি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়? উত্তর অপশান বি, থার্মাল পাওয়ার, অর্থাৎ তাপবিদ্যুৎ ভারতে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদিত করা হয়। দ্য ট্রেন সার্ভিস থর এক্সপ্রেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অরিজিনেটস ইন ইন্ডিয়া ফ্রম। থর এক্সপ্রেস ভারত এবং পাকিস্তানের মধ্যে চলাচল করে, সেটা ভারতের কোন জায়গা থেকে পাকিস্তানে যায়? উত্তর অপশান ডি, বার্মার। বার্মার এলাকা থেকে এটা কিন্তু পাকিস্তানে যায়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়েজ ইজ দ্য লংগেস্ট? কোন ন্যাশনাল হাইওয়েটি এর মধ্যে দীর্ঘতম? এখানে উত্তর হবে অপশান বি। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হবে অপশান বি। দ্য মানি হুইচ গভর্নমেন্ট of India spends on the development of infrastructure in country comes from which of the following sources? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ভারত সরকার কোন জায়গা থেকে খরচটা করে থাকে, সেই যে টাকাটা সেটা কোথা থেকে আসে? এখানে উত্তর হয়ে যাবে 1, 2, 3 তিনটেই। লোন ফ্রম ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড এডিবি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়। ট্যাক্স কালেক্টেড ফ্রম দ্য পিপল, যে ট্যাক্স কালেক্ট করা হয় সেটা লোন ফ্রম আরবিআই, আরবিআই থেকে যে লোন নেওয়া হয়। এই তিনটে মাধ্যমেই কিন্তু সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা নিয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর ইজ নট কনসিডার্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর? এর মধ্যে কোনটি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে পড়ে না? উত্তর হবে অপশান এ, সফটওয়্যার। সফটওয়্যার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে পড়ে না। সিমেন্ট, স্টিল, পেট্রোলিয়াম, পাওয়ার জেনারেশন এগুলো সবই কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ব্যবহৃত হয় না, সেই জন্য উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম ইজ লঞ্চ টু ডেভেলপ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি? বেসিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য এর মধ্যে কোন প্রোগ্রামটা নিয়ে আসা হয়েছে? উত্তর হলো অপশান এ, ভারত নির্মাণ প্রোগ্রাম। ভারত নির্মাণ প্রোগ্রাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। নেক্সট, মেনি টাইমস উই রিড ইন ফিনান্সিয়াল নিউজ পেপার অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য কোর সেক্টর ইন ইকোনমি। ইকোনমির কোর সেক্টরের ব্যাপারে আমরা পড়ে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য কোর সেক্টর অফ দ্য সেম? কোর সেক্টরের মধ্যে, অর্থনীতির কোর সেক্টরের মধ্যে কোনটি আসে না? উত্তর হবে ই, অটো সেক্টর। অটো সেক্টরটা কিন্তু কোর সেক্টরের মধ্যে আসে না। কয়লা, সিমেন্ট, স্টিল, অয়েল এবং পেট্রোলিয়াম এই সেক্টরগুলো কিন্তু কোর সেক্টরে আসে, অটো সেক্টর কোর সেক্টরের মধ্যে আসে না। Which of the following programs was launched in 2005-06 for creating infrastructure and basic amenities in rural parts of our country? 2005-06 এর মধ্যে কোনটি রুরাল সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছিল? তো এখানে সেই উত্তর একই, ভারত নির্মাণ প্রোগ্রাম 2005-06 কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছিল। নেক্সট, the government of India recently decided to create a specific financing window for its Mega Bharat Nirman program. This specific financing windows will operate through, অর্থাৎ মেগা ভারত নির্মাণ প্রোগ্রামের জন্য ফিন্যান্স আসবে কোথা থেকে, অর্থ কোথা থেকে প্রোভাইড করা হবে মেগা ভারত নির্মাণ প্রোগ্রামের জন্য, সেটা উত্তর হচ্ছে অপশন বি, নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কিন্তু এই ফিন্যান্সিংটা করবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোগ্রাম আন্ডার হুইচ ইলেকট্রিক কানেকশন ইজ গিভেন টু পিপল বিলো পভার্টি লাইন? ইলেকট্রিক কানেকশন দেওয়া হবে বিলো পভার্টি লাইন পিপলদের জন্য এর মধ্যে কোন প্রোগ্রামে? উত্তর অপশান বি, কুটির জ্যোতি। কুটির জ্যোতি প্রোগ্রামে ইলেকট্রিসিটি দেওয়া হবে বিপিএল তালিকাভুক্ত মানুষদের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট one of the core areas identified in the ভারত নির্মাণ প্রোগ্রাম? ভারত নির্মাণ প্রোগ্রাম কোর এরিয়া এর মধ্যে কোনটি নয়? উত্তর অপশন ই,
কম্পিউটার এডুকেশন ইন স্কুল, স্কুলের কম্পিউটার এডুকেশনে কোর এরিয়া এগুলোর মধ্যে পড়ছে না, কোর এরিয়ার মধ্যে এটা পড়ছে না। TRAI, Telecom Regulatory Authority of India, the name which we read very often in the newspaper, is a regulatory body associated with which of the following sector? তো পুরো অ্যাব্রিভিয়েশনটা জানলে কিন্তু এটা উত্তরটা করা খুব সোজা। তো এটা টেলিকম সেক্টর, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। Next, the Finance Minister of India recently made a mention that infrastructure development in India should be done on PPP mode only. What is the full form of PPP? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা পিপিপি মডেলে করা উচিত। পিপিপি বলতে এখানে কী বোঝানো হয়েছে? উত্তর হলো এ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলো পিপিপি। সমঝোতা এক্সপ্রেস রানস বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং টু স্টেশন? সমঝোতা এক্সপ্রেসের মধ্যে কোন এলাকা থেকে কোন এলাকার মধ্যে চলাচল করে? উত্তর এ, নিউ দিল্লি টু লাহোর। যদিও বিভিন্ন সময় বিভিন্ন কারণে এটা বন্ধ হয়ে যায়, তো কিন্তু সমঝোতা এক্সপ্রেস মনে রাখতে হবে নিউ দিল্লি থেকে লাহোর পর্যন্ত চলাচল করত। ভারত নির্মাণ প্রোগ্রাম ডাজ নট কভার হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস? ভারত নির্মাণ প্রোগ্রাম কোন এরিয়া এর মধ্যে কভার করে না? ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে পড়ে না কোনটা? তো রুরাল এমপ্লয়মেন্ট কিন্তু এর মধ্যে পড়ে না। As per the news report, MTNL recently launched its 3G service and became the first telecom operator to launch the same in India. What is the full form of G in 3G? এটা একটু পুরাতন প্রশ্ন, তাই 3Gর কথা এসেছে, কিন্তু জি মানে অবশ্যই জানা উচিত। তো এখানে উত্তর হবে অপশান বি, জেনারেশন। 3G বলতে কিন্তু থার্ড জেনারেশনকে বোঝায়, 4G বলতে ফোর্থ জেনারেশন, 5G বলতে ফিফথ জেনারেশনকে কিন্তু বোঝানো হয়। The facility which allows mobile subscribers to switch from one service provider to another without changing their mobile number is known as mobile number. অর্থাৎ মোবাইলের নাম্বার একই রেখে অপারেটরকে চেঞ্জ করা, এটাকে কি বলা হয়? তো এটাকে বলা হবে পোর্টেবিলিটি। As per the newspaper reports, the government of India made an auction of the third generation 3G spectrum recently. Which of the following ministers was actively involved in this process? কোন মিনিস্ট্রি থেকে 3G স্পেকট্রাম নিলাম করা হবে? উত্তর হচ্ছে অপশান ই, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। প্রশ্ন যদিও পুরাতন, কিন্তু এই মিনিস্ট্রিটা আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ টেলিকম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম কিন্তু এই মিনিস্ট্রি থেকে করা হয়ে থাকে। সুতরাং মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই মিনিস্ট্রি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য যে সম্পদটা, যে রিসোর্সটা পুনরায় ব্যবহার করা যায়, সেগুলো এর মধ্যে কোনটা? উইন্ড, সোলার এবং নিউক্লিয়ারের মধ্যে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, 1 এবং 2, কারণ নিউক্লিয়ার এনার্জি কিন্তু সীমিত। নিউক্লিয়ার ফুয়েল অর্থাৎ ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এগুলি যদি শেষ হয়ে যায় তারপরে আর কিন্তু নিউক্লিয়ার রিসোর্স পাওয়া যাবে না, কিন্তু উইন্ড এনার্জি, সোলার এনার্জি এগুলো শাশ্বত, এগুলো কখনোই শেষ হয়ে যাবে না। দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ইজ ইন দ্য প্রসেস অফ পারচেসিং বুলেট ট্রেন টেকনোলজি ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং নেশনস? বুলেট ট্রেন টেকনোলজি কোন নেশন থেকে আমদানি করা হবে? তো এটা সি, জাপান। Which one of the following was the chairman of the committee on pricing and taxation of petroleum products? সি, রঙ্গরাজন। এখানে অপশান অনুযায়ী, যদিও এটা অনেক ব্যাকডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ওল্ডেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া? ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন অয়েল রিফাইনারি কোনটি? উত্তর ডিগবয়। ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরাতন অয়েল রিফাইনারি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমিটি or commission was formed to study and suggest pricing for oil and natural gas sector in India? তেল এবং ন্যাচারাল গ্যাস সেক্টরের ক্ষেত্রে স্টাডি করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? উত্তর অপশান এ, বি কে চতুর্বেদী কমিটি। Next, the concept of sustainable development relates to
দীর্ঘস্থায়ী উন্নয়ন এর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? উত্তর অপশান সি, ইন্টার জেনারেশন ইকুইটি। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টে বলা হয় যে বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের কথাও কিন্তু ভাবতে হবে। অর্থনীতিতে এরকমটা নয় বর্তমানে সমস্ত কিছু রিসোর্স ইউজ করে শেষ করে দেওয়া হলো, পরবর্তী প্রজন্মের কথা ভাবা হলো না, এমনটা যেন না হয়। তো এটাই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল ধারণা, এবং সেটা প্রতিফলিত হচ্ছে কিন্তু এখানে ইন্টার জেনারেশনাল ইকুইটি, অর্থাৎ বিভিন্ন জেনারেশনের মধ্যে সমভাবে সম্পদ যেন বজায় থাকে সেই জিনিসটা এর মধ্যে আসছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, উত্তর অপশান সি। হুইচ ইজ নট দ্য ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, এর মধ্যে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসে না কোনটা? উত্তর সি, এডুকেশন অ্যান্ড হেলথ। এটা কিন্তু অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসে না। রেলওয়ে, পাওয়ার, রোডস এটা আসে। দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন অফ ইন্ডিয়া ওয়াজ রান বিটুইন, প্রথম ইলেকট্রিক ট্রেন ডেকান কুইন এটা কোন এলাকার মধ্যে চলাচল করত? এ, কল্যাণ অ্যান্ড পুনে, কল্যাণ এবং পুনের মধ্যে। নেক্সট, দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেট আপ ইন 1995-96 ইজ মেনটেন বাই দ্য, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 1995-96তে এটা মেনটেন করতো কে? সি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড। ভারত নির্মাণ স্কিম অফ দ্য ইউপিএ গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, ভারত নির্মাণ স্কিম এর মধ্যে ইনক্লুডেড নয় কোনটা? উত্তর সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান কিন্তু ভারত নির্মাণ স্কিমের মধ্যে আসছে না। নেক্সট, এখানে জওহরলাল নেহেরু আরবান রিনিউয়েবল মিশনের কথা বলা হয়েছে। তো এই স্টেটমেন্ট অর্থাৎ জওহরলাল নেহেরুর আরবান রিনিউয়াল মিশনের সংক্রান্ত যে স্টেটমেন্টগুলো এখানে দেওয়া আছে তার মধ্যে সঠিক কোনটা? এখানে উত্তর হবে বি, 1 and 2 only. Prime Minister Dr. Manmohan Singh launched the Jawaharlal Nehru Urban Renewal Mission in December 2005. The mission will have an initial corpus of rupees 1 lakh crore. এই দুটি স্টেটমেন্ট সঠিক। নেক্সট, ভারত নির্মাণ প্রোগ্রাম envisages the creation of, ভারত নির্মাণ প্রোগ্রামের ক্ষেত্রে কি ক্রিয়েট করা হবে? এখানে উত্তর হবে বি, 10 million hectare of additional irrigation during 2005 to 2009, অর্থাৎ সেচ এলাকা 10 মিলিয়ন হেক্টর সেচ এলাকা বাড়ানো হবে 2005-09 মধ্যে। এটা ছিল ভারত নির্মাণ প্রোগ্রামের একটা উদ্দেশ্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্ট অফ ভারত নির্মাণ প্রোগ্রাম, ভারত নির্মাণ প্রোগ্রামের কম্পোনেন্ট নয় কোনটি? এখানে উত্তর হবে এ, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, অর্থাৎ কৃষি সংক্রান্ত যে শিল্পগুলো যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রি কে প্রমোট করা হবে, এটা কিন্তু ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে ছিল না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কভার্ড আন্ডার ভারত নির্মাণ, ভারত নির্মাণের ক্ষেত্রে এর মধ্যে কোনটা কভার করছে না? রুরাল হসপিটাল, এটা কিন্তু ভারত নির্মাণের মধ্যে কভার করছে না। হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম অফ ওয়ার্কস আর ইনক্লুডেড ইন ভারত নির্মাণ, ফাইন্ড ইউর অ্যান্সার উইথ দ্য হেল্প অফ গিভেন কোডস। ভারত নির্মাণের ক্ষেত্রে এর মধ্যে কোনটা আসছে না? ভারত নির্মাণ ফয়েল আইটেম অফ ওয়ার্ক আর ইনক্লুডেড ইন দ্য ভারত নির্মাণ, ভারত নির্মাণের মধ্যে কোনটি আসছে? তো অপশান এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি, 1, 2 and 3, অর্থাৎ 1, 2, 3 এই তিনটি কিন্তু ভারত নির্মাণের মধ্যে আসছে, 4 নম্বরটা ভারত নির্মাণের মধ্যে আসছে না। অ্যাক্সিলারেট ইরিগেশন বেনিফিটস প্রোগ্রাম, ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট, স্কিম ফর রিপেয়ার রিনোভেশন অ্যান্ড রিস্টোরেশন অফ ওয়াটার বডিজ, এগুলো ভারত নির্মাণের মধ্যে আসছে। নেক্সট, দ্য নোডাল এজেন্সি ফর ইমপ্লিমেন্টিং দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রোগ্রাম ইজড, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এর মধ্যে কে ইমপ্লিমেন্ট করবে, কোন এজেন্সি দ্বারা এটা ইমপ্লিমেন্ট করা হবে? উত্তর নাবার্ড। ভারত নির্মাণ যোজনা ইজ রিলেটেড টু, ভারত নির্মাণ যোজনা এর মধ্যে কিসের সাথে রিলেটেড? অপশান এ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ভারত নির্মাণ ইনক্লুড, এর মধ্যে ভারত নির্মাণের মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? বি,
1 and 3. Provide road connectivity to all villages that have a population of 2000. 2000 জনসংখ্যাযুক্ত গ্রামে ইলেকট্রিসিটি এই রোড কানেক্টিভিটি তৈরি করা, এটা কিন্তু ভারত নির্মাণের একটা উদ্দেশ্য ছিল না। ভারত নির্মাণ প্ল্যান ইজ ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার। ড্যাশ ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার সেন্টার। এর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার সেন্টার নয় কোনটা? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, চামিরা। হাইডাল পাওয়ার পোটেনশিয়াল ইজ দ্য হাইয়েস্ট ইন কেস অফ। হাইডাল পাওয়ার সম্ভাবনা এর মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি, কোন নদীর মধ্যে এটা সবচেয়ে বেশি? উত্তর অপশান ডি, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতে যে পশ্চিম বাহিনী নদীগুলো আছে অর্থাৎ নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদীর কিন্তু হাইডাল পাওয়ার পোটেনশিয়াল সম্ভাবনা, হাইডাল পাওয়ার তৈরির সবচেয়ে বেশি। দ্য অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ওএনজিসি ওয়াজ সেট আপ ইন। ওএনজিসি কবে তৈরি হয়েছিল? উত্তর এ 1956, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। ওএনজিসি তৈরি হয়েছিল 1956 সালে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য বি.কে. চতুর্বেদী কমিটি ডেট? বি.কে. চতুর্বেদী কমিটি এর মধ্যে কিসের সাথে সম্পর্কিত? উত্তর ডি, প্রাইস রিফর্ম ইন দ্য অয়েল সেক্টর। অয়েল সেক্টরের ক্ষেত্রে প্রাইস রিফর্ম, এটা ছিল বি.কে. চতুর্বেদী কমিটির উদ্দেশ্য। Which one of the following brings out the publication called Energy Statistics from the time to time? Central Statistical Organization বা CSO এনার্জি স্ট্যাটিস্টিক্স কিন্তু প্রকাশ করে সময় মতো। CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এনার্জি স্ট্যাটিস্টিক্সও প্রকাশ করে থাকে। Among other things, which one of the following was the purpose for which the Deepak Parekh Committee was constituted? Deepak Parekh Committee কি জন্য তৈরি করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু সাজেস্ট মেজার ফর ফিনান্সিং দ্য ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফিনান্স কীভাবে আসবে সেটার জন্য কিন্তু দীপক পারেখ কমিটি তৈরি করা হয়েছিল। বিভিন্ন পরীক্ষাতে আসে দীপক পারেখ কমিটি, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এটা মনে রাখতে হবে। নেক্সট, ইন দ্য কনস্ট্রাক্ট অফ ইন্ডিয়ার 5-year plan, a shift in the pattern of industrialization, which lower emphasis on heavy industries and more on infrastructure, begins in. ইনফ্রাস্ট্রাকচারের উপর গুরুত্ব দেওয়া শুরু হয় কোন সময় থেকে? উত্তর হবে বি, 6th প্ল্যান, ষষ্ঠ পরিকল্পনা থেকে হেভি ইন্ডাস্ট্রি থেকে ইনফ্রাস্ট্রাকচারের উপর গুরুত্ব দেওয়া প্রবণতাটা চলে আসে। ডিসপাইট হ্যাভিং লার্জ রিজার্ভস অফ কোল, হোয়াই ডাজ ইন্ডিয়া ইম্পোর্ট মিলিয়ন্স অফ টনস অফ কোল? ভারতে প্রচুর কয়লার রিজার্ভ আছে, সঞ্চয় আছে প্রচুর কয়লা, তাও ভারত কেন প্রচুর কয়লা আমদানি করে থাকে? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, 2 and 3 only. Most of the power plant in India are coal based and they are not able to get sufficient supplies of coal from within the country. Steel companies need large quantity of coking coal which has to be imported. ভারতে প্রচুর পরিমাণ কয়লা, কারণ ভারতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রচুর রয়েছে, যার জন্য কয়লা প্রয়োজন, যেটা ভারতের সঞ্চিত কয়লার যতটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়। এছাড়াও যে কুকিং কোল লাগে স্টিল কোম্পানির জন্য, সেটা ভারতে খুব একটা পাওয়া যায় না, সেজন্য বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হয়। তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন। নেক্সট, সোশিয়াল সেক্টর, সামাজিক ক্ষেত্র, অর্থাৎ পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, পপুলেশন গ্রোথ এবং হিউম্যান ডেভেলপমেন্ট। সোশিয়াল সেক্টর, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস ডিউ টু, অর্থাৎ পরিকাঠামোগত বেকারত্ব কেন তৈরি হয়?